वस्त्रान्विता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना। ইতিহাসের আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম পর্ব হিসেবে আমি বেছে নিয়েছি 1857 সালের বিদ্রোহের চরিত্রকে। এই 1857 সালের বিদ্রোহ ইতিহাসে সাধারণভাবে মহাবিদ্রোহ নামে পরিচিতি লাভ করেছে। দশম শ্রেণীর সিলেবাসের কাঠামো অনুযায়ী মহাবিদ্রোহের চরিত্র আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি বিষয়। এখন আমি সেই বিষয়টা নিয়েই আলোচনা করতে চলেছি। ভারতে 1857 সালের বিদ্রোহের সূচনা হয়েছিল ব্যারাকপুরের বেঙ্গল আর্মির সেনা ছাউনিতে। বিদ্রোহের সূচনা করেছিলেন মঙ্গল পাণ্ডে নামে একজন ভারতীয় সিপাহী। তিনিই ছিলেন এই মহাবিদ্রোহের প্রথম শহীদ। এই সেনাদের দ্বারা যেহেতু বিদ্রোহের সূচনা হয়েছিল, তার মূলে ছিল তাই কিছু সামরিক অসন্তোষ। ভারতীয় সেনা ব্রিটিশ সেনা দলে কাজ করছিল তখন ভারতীয় এবং ব্রিটিশ সেনাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বৈষম্য ছিল। তাদের মধ্যে না ছিল বেতনের সামঞ্জস্য, না ছিল খাবারের সামঞ্জস্য, এমনকি অনেক দূর প্রদেশে বিপজ্জনক জায়গায় যুদ্ধ করতে পাঠানো হতো ভারতীয় সিপাহীদের। ভারতীয় সিপাহীদের ওপর চাপানো হয়েছিল বিভিন্ন রকমের নিয়ম নীতি, যেরকম ভারতীয় সেনাদলের মধ্যে দাড়ি রাখা, তিলক কাটা, এইসব ব্যাপারগুলি বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার। এবং শেষ পর্যন্ত যুক্ত হয়েছিল এনফিল্ড রাইফেলের ঘটনার বৃত্তান্তটিও। এনফিল্ড রাইফেল এর কার্তুজটা দাঁতে কেটে বন্দুকে ভরতে হতো। এই কার্তুজে নাকি গরু শুকরের চর্বি মিশ্রিত আছে বলে রটনা হয়েছিল। হিন্দু মুসলমান সেনারা এই ধরনের কার্তুজকে তাই ব্যবহার করতে অসম্মত হয়েছিল, যারই প্রতিরোধে শুরু হয়েছিল সিপাহীদের বিদ্রোহ। যেহেতু সিপাহীরা বিদ্রোহের সূচনা করেছিলেন, তাই এই বিদ্রোহটা প্রাথমিকভাবে সিপাহী বিদ্রোহ নাম নিয়ে আত্মপ্রকাশ করেছিল। আজকে আমি প্রথম বিতর্কতে আসব যে মহাবিদ্রোহের প্রকৃতি সংক্রান্ত প্রথম অভিমতটাই ছিল যে এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা কতদূর যুক্তিসঙ্গত। সিপাহী বিদ্রোহ এই অভিধার প্রবক্তা কারা ছিল এখন সেটা দেখে নেওয়া যাক। সমকালীন কিছু ইংরেজ ঐতিহাসিক যেরকম স্যার জন লরেন্স, স্যার জন সিলি, চার্লস রেক্স, আর্ল রবার্টস, এরা সবাই এই বিদ্রোহটিকে সিপাহী বিদ্রোহ এই মত দিয়েছিলেন। অন্যদিকে সমকালীন কিছু ভারতীয় ব্যক্তিত্ব যেরকম অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিশোরীচাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নওরোজি, সৈয়দ আহমদ, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, রাজনারায়ণ বসুর মতো কিছু মানুষও মনে করেছিলেন যে এটা সিপাহীদের দ্বারা সূচিত একটি বিদ্রোহ, তাই এটা শুধুমাত্র সিপাহী বিদ্রোহই। এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার প্রধান যুক্তিগুলো উল্লেখ করব। সেগুলো হলো, বিদ্রোহের সূচনাকারী ছিল ভারতীয় সিপাহীরা, বিদ্রোহের চালিকা শক্তিও ছিল ভারতের সিপাহীরা, ভারতের সব জনগণের ওপর নাকি বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি। এরপর বিদ্রোহের কোনো রাজনৈতিক সংগঠনও সমর্থন দেয়নি, কোনো শিক্ষিত বুদ্ধিজীবীও নাকি বিদ্রোহকে সমর্থন করেনি। মূলত এই কারণেই বিদ্রোহটিকে সিপাহী বিদ্রোহ বলা যায় বলে তারা মনে করেছেন। 1857 সালের বিদ্রোহ বাংলাদেশে সূচনা হলেও এই বিদ্রোহ বাংলায় বিস্তার লাভ না করে বিস্তৃত হয়েছিল সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। ভারতবর্ষের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ বিদ্রোহটিতে লক্ষ্য করা গিয়েছিল। আর এই প্রসঙ্গেই আমরা প্রকৃতি সংক্রান্ত দ্বিতীয় বিতর্কটা নিয়ে আলোচনা করব যে 1857 সালের এই বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যেতে পারে। এবার আসব জাতীয় বিদ্রোহ এই অভিধার সমর্থক কারা ছিলেন তাদের কথায়। দেখা যাক, সমকালীন ইংল্যান্ডের পার্লামেন্টে আলোচনাকালে 1857 সালের জুলাই মাসে টরি পার্টির নেতা ডিসরেলি প্রথমবার এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেন। সমকালীন কিছু ইংরেজ ঐতিহাসিক নর্টন, ডাফ, আউটরাম, ম্যালেসন, জন কে, চার্লস বল, হোমস, এরাও এই বিদ্রোহটিকে জাতীয় বিদ্রোহ বলে আখ্যায়িত করেছিলেন।
বিশিষ্ট জার্মান দার্শনিক কার্ল মার্কসও বলেছিলেন যে যাকে ব্রিটিশরা সামরিক বিদ্রোহ বলে ভাবছে আসলে সেটা হলো একটা জাতীয় বিদ্রোহ। পরবর্তীকালে কিছু ভারতীয় ঐতিহাসিকও এই মতটিকে সমর্থন করেছেন, যেরকম ডক্টর রুদ্রাংশ মুখোপাধ্যায়, রণজিৎ গুহ, সুপ্রকাশ রায় প্রমুখরা। এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার সপক্ষে প্রধান যুক্তিগুলো হলো, সামরিক বিভাগে বিদ্রোহের সূচনা হলেও বহু অসামরিক ব্যক্তি বিদ্রোহে যোগদান করেছিল। বিদ্রোহের একটি গণচরিত্র ছিল। অযোধ্যা, বুন্দেলখণ্ড, রোহিলখণ্ড, বিহারে বিদ্রোহের ব্যাপক বিস্তার ছিল। শেষ মুঘল বাদশাহের সমর্থনে বিদ্রোহীরা অংশগ্রহণ করেছিলেন। জাতীয়তাবোধ থেকে এভাবে জাতীয়তাবোধের উন্মেষ ঘটেছিল, তাই বিদ্রোহটাকে জাতীয় বিদ্রোহ বলা যেতে পারে বলে একাংশের ঐতিহাসিক মনে করেন। এবার আসবো 1857 সালের বিদ্রোহের প্রকৃতি সংক্রান্ত বিতর্ক তৃতীয় অভিমত নিয়ে। তা হলো, এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা কতদূর যুক্তিসঙ্গত। প্রথম স্বাধীনতা সংগ্রাম, এই অভিমতের প্রধান প্রবক্তা ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর। সমর্থক কিছু ভারতীয় ঐতিহাসিকগণের নামও এ প্রসঙ্গে আমি উল্লেখ করেছি, যেরকম সুশোভন সরকার, হীরেন্দ্রনাথ মুখার্জি প্রমুখ। এদের প্রধান যুক্তি ছিল যে বিদ্রোহের লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা, আর 1857 এই বিদ্রোহে প্রথমবার দেশপ্রেম প্রকাশ পেয়েছিল। 1857 সালের বিদ্রোহের প্রকৃতি সংক্রান্ত বিতর্কের চতুর্থ অভিমত হলো যে এই বিদ্রোহ সামন্ত শ্রেণীর বিদ্রোহ ছিল কিনা। আমি এখানে কতগুলো ছবি দেখিয়েছি। এই ছবির মধ্যে দিয়ে তোমরা মহাবিদ্রোহের কিছু নেতা নেত্রীকে দেখতে পাচ্ছ। এরা প্রত্যেকেই কোনো না কোনো অঞ্চলের রাজা ছিলেন। যেরকম এখানে মুঘল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহের ছবি দেওয়া আছে, রানী লক্ষ্মীবাইয়ের ছবি দেওয়া আছে। এই সব রাজা বা রানীরা ঠিক কী কারণে বিদ্রোহে অংশগ্রহণ করলেন, বা তাদের এই অংশগ্রহণ বা পুরাতন রাজা রানীর অংশগ্রহণে বিদ্রোহটা সামন্ত শ্রেণীর বিদ্রোহে পরিণত হলো কিনা, সেই নিয়ে এখন আমরা আলোচনা করব। এই বিদ্রোহকে যারা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বা সামন্ততন্ত্রের শেষ অভ্যুত্থান বলছেন, সেই রকম কিছু ভারতীয় ঐতিহাসিক হলেন রজনীপাম দত্ত, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর সুরেন্দ্রনাথ সেন প্রমুখ। এছাড়া কেমব্রিজ ঐতিহাসিক এরিক স্টোকসও এই মতকে সমর্থন করেছেন। আমাদের আলোচ্য এই বিদ্রোহটিকে কতদূর সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় তার সপক্ষে যুক্তিগুলো নিয়ে এখন আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে যে ক্ষয়িষ্ণু অভিজাততন্ত্র এবং মৃতপ্রায় সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ ছিল এই বিদ্রোহ। এই সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ, এই উক্তিটিকে তুলে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়। সেক্ষেত্রে দেখাতে হয় যে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার দিকে যখন অভিজাততন্ত্র, রাজতন্ত্রগুলো এগিয়ে যাচ্ছিল, তখন তারা নাকি এই বিদ্রোহের মধ্যে দিয়ে আবার করে ফিরে আসার চেষ্টা করেছিল। তাই তারা মরে যাওয়ার আগে শেষ পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছিল বলেই এই অভিমতটা অনেক সময় ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরবর্তী পয়েন্টটায় আসি, যে ভারতীয় সামন্ত শ্রেণী অর্থাৎ রাজন্যবর্গ, ভূস্বামীরা নিজেদের ক্ষমতা এবং মর্যাদা ফেরানোর চেষ্টা করেছিল। এই ঠিক লক্ষ্য নিয়েই পরিচালিত হয়েছিলেন লক্ষ্মীবাই, নানা সাহেব, বাহাদুর শাহের মতো ব্যক্তিত্ব। এর পরবর্তী পয়েন্টটায় দেখানো হয়েছে যে এর মাধ্যমে নাকি পশ্চাদমুখী প্রতিবিপ্লব সৃষ্টির একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। এখন এই প্রতিবিপ্লব কথাটা নিয়ে একটু আলোচনা করব। এখানে প্রতিবিপ্লব বলতে বোঝানো হচ্ছে যে একটা বিপ্লবের লক্ষ্য ছিল যে ভারতকে ব্রিটিশ শাসন মুক্ত করা, আবার অন্য বিপ্লবের লক্ষ্য ছিল যে ভারতে ব্রিটিশ শাসনটা রাজার শাসনের হাতে তুলে দেওয়া, অর্থাৎ ভারতীয় পুরনো রাজা রানী বা এই সমস্ত রাজন্যবর্গের হাতে পুনরায় ক্ষমতা তুলে দেওয়া। যেহেতু এখানে দুটো বিপ্লব একই সঙ্গে পরস্পরের বিপরীতে যাত্রা করেছে, সেজন্য এটাকে ইতিহাসের প্রতি বিপ্লবের একটা দৃষ্টান্ত বলা যেতে পারে। তাছাড়া এই বিদ্রোহটার মধ্যে একটি প্রতিক্রিয়াশীল চরিত্র ছিল, অর্থাৎ বিদ্রোহের মধ্যে দিয়ে আবার আমরা পুরনো রাজতন্ত্র, স্বৈরাচার এইসবে ফিরে যাওয়ার একটা চেষ্টা করেছিল বিদ্রোহের জনগণেরা। শিক্ষিত মধ্যবিত্ত সমাজেরও কোনো সমর্থন ছিল না। মূলত এই সকল কারণেই বিদ্রোহটিকে একটি সামন্ত শ্রেণীর বিপ্লব বলে অনেকে মনে করেছেন। এই এতগুলি তর্ক বিতর্কের শেষে এবারে আসবো 1857 সালের এই বিদ্রোহটির বিশ্লেষণ পর্বে। বিদ্রোহের বিশ্লেষণ করলে দেখা যায় যে সামন্ত শ্রেণীর এই প্রতিবিপ্লবের তত্ত্বটি যথেষ্ট গ্রহণযোগ্য নয়, কারণ সামন্ত শ্রেণীর সংখ্যা খুব কম ছিল, তারা ছিল বিদ্রোহের নেতা।
কিন্তু সাধারণ মানুষ যারা বিদ্রোহ করেছিল তারা ছিল সংখ্যায় অনেক বেশি, তাদের স্বার্থগুলো এই সামন্ত শ্রেণীর স্বার্থের সাথে সমান ছিল না। তাই সামন্ত শ্রেণীর এই প্রতিবিপ্লবের তত্ত্বটিকে গ্রহণ করা যায় না। তাহলে সাধারণের তত্ত্বটিকে নিয়ে এবার আলোচনা করি। দেখা যায় যে নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা আলোচনা করি তাহলে বুঝব যে নিম্নবর্গের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষের বহিঃপ্রকাশ ছিল এই বিদ্রোহ। তাছাড়া তৃতীয় পয়েন্টটায় আসবো, এবার বলবো যে গণবিদ্রোহ বা জাতীয় বিদ্রোহের উপাদান এখানে কিভাবে সক্রিয় হয়ে উঠেছিল। কারণ এখানে সাধারণ মানুষ নিজ নিজ কারণে বিদ্রোহে অংশগ্রহণ করলেও সবাই বুঝতে পেরেছিল যে ব্রিটিশরাই ছিল ভারতের সাধারণ শত্রু, এবং ভারতীয়রা তাই সাধারণ শত্রুটির অবসান ঘটানোর জন্যেই বিদ্রোহে অবতীর্ণ হয়েছিল। বিদ্রোহটা সারা ভারতব্যাপী বিস্তার লাভ করেছিল। এইসব দৃষ্টিভঙ্গি থেকে এই বিদ্রোহটিকে গণবিদ্রোহ বা জাতীয় বিদ্রোহ বললেও অত্যুক্তি হয় না। এখন আমি দশম শ্রেণীর পাঠ্যসূচির কাঠামো অনুযায়ী মহাবিদ্রোহ সংক্রান্ত আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তা হলো মহাবিদ্রোহ এবং শিক্ষিত বাঙালি সমাজের সম্পর্ক কেমন ছিল। আমি আলোচনার প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশে 1857 সালের বিদ্রোহের সূচনা হয়েছিল, কিন্তু সেটা বাংলায় বিস্তার লাভ না করে বিস্তৃত হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। শিক্ষিত বাঙালি সমাজ এই বিদ্রোহের স্রোত থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিল। উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, ধনী বণিক কেউই এই বিদ্রোহকে সমর্থন করেনি। তাছাড়া ব্যক্তিগত স্বার্থে বা নিজেদের শ্রেণী স্বার্থে এই সব শিক্ষিত বাঙালি ইংরেজ সরকারকেই সমর্থন করেছিল। কিছু ব্যতিক্রম ছাড়া বাঙালি সমাজের অধিকাংশই এই বিদ্রোহকে সুনজরে দেখেনি। আজকের অতিরিক্ত পাঠ হলো মহারানীর ঘোষণাপত্র বা কুইন্স প্রোক্লামেশন। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ভারতের শাসনভার কোম্পানির হাত থেকে চলে গিয়েছিল মহারানী ভিক্টোরিয়ার হাতে। মহারানীর ঘোষণাপত্রের মূল বক্তব্যের কথায় আসি। ভারতীয়দের সামাজিক এবং ধর্মীয় ব্যাপারে সরকার হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগ্যতাসম্পন্ন সকল ভারতীয়ই সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে বলে ব্রিটিশ সরকার জানিয়েছিল। সত্যবিলোপ নীতিকে বাতিল করা হয়েছিল। দত্তকপুত্র গ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল। ভারতে ব্রিটিশরা আর সাম্রাজ্য বিস্তার করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছিল। মূল বক্তব্যের শেষে তাৎপর্য অংশ আলোচনা করলে দেখা যায় যে মহারানীর ঘোষণাপত্র ভারতের ব্রিটিশ শাসনের ইতিহাসে একটা নবযুগের সূচনা করেছিল। অর্থাৎ এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটল এবং সূচনা হলো ব্রিটিশ পার্লামেন্টের শাসনের। এরপর থেকে ভারতে তাই ব্রিটিশ শাসনেও কিছু পরিবর্তন এসেছিল। অন্যতম প্রধান পরিবর্তনটাই ছিল সংস্কারের পরিবর্তে বিভাজন এবং শাসন নীতি ভারতীয় শাসনের ক্ষেত্রে প্রযুক্ত হয়েছিল। আজকের পাঠ আপাতত এই পর্যন্তই। সকল ছাত্রছাত্রী, দর্শক ও শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাই।